সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। দর্শক, আপনাদের সাথে আছি আমি হাসিফ হাসান। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অর্থনীতিবিদ, অতি পরিচিত মুখ। আছেন ডক্টর এবি মির্জা আজিজুল ইসলাম, যিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, সাবেক বিএসসিসির চেয়ারম্যান এবং অর্থনীতিবিদ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও উপস্থিত আছেন ডক্টর আহমেদ আল কবির, যিনি অর্থনীতিবিদ, সাবেক ব্যাংকার এবং সাবেক চেয়ারম্যান ছিলেন রূপালী ব্যাংকের। স্যার, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা আমাদের সাথে যোগ দিতে পারেন, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আপনাদের মতামত জানাতে পারেন, যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার, আপনাকে দিয়ে শুরু করি। বাজেট আসছে, বাজেট নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে। অর্থমন্ত্রী বিভিন্ন মিটিং করছেন, এনবিআর মিটিং করছে, বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে তারা তাদের দাবিগুলো তুলে ধরছে। কিন্তু সার্বিকভাবে আপনার কী মনে হয় যে গত বছর যেটা ধারণা করেছিলেন অর্থমন্ত্রী, যে তার যে আশা ছিল সেটি কতটা বাস্তবায়িত হয়েছে, এবং দেশের যে ইকোনমি যে অবস্থা সেটি আগের অর্থ বছরের সাথে তুলনা করলে এই বছরের পরিবর্তনগুলো আপনাকে কী মনে হয়? বাজেট সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে বাজেটের বাস্তবায়ন কীরকম হচ্ছে। এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে বাজেটের বাস্তবায়নের হার 2012 সাল থেকে 2012 অর্থ বছর থেকে আমার কাছে পরিসংখ্যান আছে, তাতে দেখতে পাচ্ছি প্রত্যেক বছরেই বাস্তবায়নের হার কমছে। একদিকে বাজেটের আকার বাড়ছে, কিন্তু এর সাথে সাথে বাস্তবায়নের হার কমে যাচ্ছে। যেমন 2012 অর্থ বছরে বাজেটের বাস্তবায়ন হয়েছিল 93.2% মূল বাজেটের। এটা প্রত্যেক বছর কমতে কমতে 2016 অর্থ বছরে এটা নেমে এসছে 78.5%। এখন 2017-তে কী অবস্থা হবে সেটা তো এখনও ঠিক বোঝা যাচ্ছে না, তবে সব মিলিয়ে আমার মনে হয় যে ওই হয়তো 75% এরকম বাস্তবায়ন হতে পারে। তো কাজেই প্রথমেই এই বিষয়টার দিকে আমি মনে করি নজর দেওয়া উচিত। তার কারণ হচ্ছে যে একটা বড় আকারের বাজেট দিলে স্বভাবতই একটা অনেকের মনে নানা ধরনের প্রত্যাশা আসে, কিন্তু পরবর্তীতে গিয়ে দেখা যাচ্ছে এটা বাস্তবায়ন হচ্ছে না। সুতরাং সেই প্রত্যাশার ক্ষেত্রে একটা হতাশার সৃষ্টি হয় অনেকের মনে আর কি। তো এই পরিস্থিতি থেকে আমার মনে হয় একটু বেরিয়ে আসা উচিত। তবে আমি মনে করি যে বাংলাদেশ যেহেতু একটা উন্নয়নশীল দেশ এবং আমাদের দেশে সরকারি ব্যয় এখনও দক্ষিণ এশিয়ার মধ্যে জিডিপির আনুপাতিক হিসেবে সর্বনিম্ন, এবং পৃথিবীর অনেক দেশের তুলনায় আমরা অনেক নিচে। সুতরাং এখানে বাড়ানোর প্রয়োজনীয়তা আছে, কিন্তু সেই প্রয়োজনীয়তার সাথে সাথে আমাদের বাস্তবতার ভিত্তিতে একটা বাজেট প্রণয়ন করা উচিত। এবং সেখানে বাস্তবতার দুটো দিক আছে। একটা হচ্ছে যে আমি কী ধরনের রাজস্ব আহরণ করতে পারবো এবং কতটুকু কী মাত্রায় আমি ঘাটতি বাজেট দেব। আরেকটি হচ্ছে যে আমার বাস্তবায়ন ক্ষমতা, অর্থাৎ আমার যে প্রশাসনিক দক্ষতা সেটা কতটুকু, তাদের দিয়ে বাজেট বাস্তবায়ন, বড় আকারের বাজেট দিলাম কিন্তু এটা বাস্তবায়ন করার সক্ষমতা তাদের আছে কিনা। তো এইগুলো বিষয় বিবেচনা নিলে আমার মনে হয় বাজেটের আকার সম্বন্ধে আগামী অর্থ বছরে যে ধরনের কথাবার্তা বলা হচ্ছে, যেমন আজকেও আমি মিডিয়াতে দেখেছি অর্থমন্ত্রী বলেছেন 4,02,000 কোটি টাকার বাজেট হবে। আমার মনে হয় এটা বাস্তবায়ন করা সম্ভব হবে না। স্যার, আপনি যে বাস্তবায়নের কথা বললেন, আমরা দেখি যে 4 কোয়ার্টার যদি আপনি হিসাব করেন, শেষের কোয়ার্টারে এসে অর্থাৎ এপ্রিল, মে, জুন, এই কোয়ার্টারটায় দেখা যায় যে বাস্তবায়নের হারটা অনেক বেড়ে যায়। তার মানে এই 3 মাসে কি আসলে কাজ হয়, নাকি দেখানোর জন্য তাড়াহুড়ো করে কিছু একটা দেখানো? এই যে আপনি যেটা মন্তব্য করেছেন এটা মূলত এডিপির ক্ষেত্রে প্রযোজ্য। আর রেভিনিউ বাজেট যেটা, সেটা তো মোটামুটি বছরের একটা আছে, কারণ এখানে স্যালারিজ, ওয়েজেস, কী বলে, পেনশন, সাবসিডিজ ইত্যাদি, এগুলো মোটামুটি সারা বছরে একটা ধারাবাহিকভাবে ব্যয় হয়। কিন্তু মূল এডিপির ব্যাপারটা হচ্ছে এটা, এবং সেখানেও তো খুব একটা উন্নতি দেখা যাচ্ছে না। যেমন এই বছরে 9 মাসে 45% মতো বাস্তবায়ন হয়েছে। গত অর্থ বছরে প্রায় একই রকম ছিল, 44 সামথিং, এবং এতে বোধহয় 0.4 বা 0.5% মানে বাস্তবায়ন বেড়েছে। তো এখানে যেটা আপনি বলেছেন যে ওই যে শেষের দিকে গিয়ে যে ব্যয়ের মাত্রাটা বাড়ে আর কি, এটা কিছুটা একটা যৌক্তিক কারণ আছে যে হয়তো বিল টিল পেন্ডিং থাকে, এগুলো শেষের দিকে করা হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে যেটা হয় যে হয়তো কাজ হয় না, এটা অ্যাডভান্স পেমেন্ট হিসেবে চেক দেওয়া হয়েছে বা ইত্যাদি, সেটা হয়।
এবং আরেকটা যেটা হয় যে তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে তখন কাজের মান সেটা মানে প্রশ্ন থাকে, মানে ঠিক কাঙ্ক্ষিত পর্যায়ে থাকে না। এই সমস্ত নানা ধরনের সমস্যার সৃষ্টি হয় আর কি। স্যার আপনার স্যার যেটা বললেন এইখানে যদি আপনি একটু বলেন যে এই বাস্তবায়নটা হচ্ছে না কেন? মানে আপনার তো বাজেট তৈরি করার আগেই তো সেই প্রজেকশনটা করা হয় যে আমি এই করব, এভাবে করব, কিন্তু প্রতি বছরই একই কথা হয় যে এই বছর বাস্তবায়নের হার অনেক বাড়বে, কিন্তু আসলে বাড়ছে না। এটা কারণগুলো কি? না, কারণ তো মাল্টিফেসেট, মানে অনেক 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 কারণ আছে। তবে যে মূল যদি আমি বলবো যে একটা হচ্ছে যে সক্ষমতার অভাব। সক্ষমতা, আমাদের যে ব্যুরোক্রেসি যারা এটাকে বাস্তবায়নের জন্য মূল দায়িত্ব থাকেন, তারা কিন্তু ওই ধরনের যে এত বড় বড় কাজগুলো সম্পন্ন করার জন্য যে সক্ষমতার প্রয়োজন, এইখানে ঘাটতি আছে। অথবা এইখানে আমাদেরকে জোর দিতে হবে যে মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে আমাদেরকে ওই সক্ষমতাটা অর্জনের জন্য প্যারালাল কর্মসূচি নিতে হবে, একটা হচ্ছে। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে, সামহাও আমাদের সিস্টেমসের মধ্যেও বেশ কিছু গলদ আছে, যেটা হচ্ছে যে প্রি প্রজেক্ট অ্যাক্টিভিটিস যেগুলা, এইগুলাকে যতদিন পর্যন্ত আপনি সেপারেট না করছেন প্রজেক্ট বাস্তবায়নের সাথে, তত সময়ে এইরকমভাবে এই ধরনের গ্যাপটা তৈরি হওয়া খুবই স্বাভাবিক। কারণ জমি অধিগ্রহণ করবেন বা অন্য কাজগুলো যেগুলো যে প্রি প্রজেক্ট অ্যাক্টিভিটিস যেগুলো খুব প্রয়োজন, রিকুইজিট, এইগুলার জন্য আলাদা সময় বেঁধে দিতে হবে। যদিও তারা দেখান কিছু, কিন্তু এটা দেখান অপ্রতুল এবং অভিজ্ঞতার এখানে ঘাটতি দেখা যায়। অতএব ওই প্রি প্রজেক্ট অ্যাক্টিভিটিসগুলো শেষ করার পরেই কিন্তু অ্যালোকেশনসগুলোও যেন এইরকমভাবে ফেজ ইন করা হয়। এতে করে হবে কি, বাস্তবায়নের গতি আসবে এবং আনস্পেন্ড মানি রেখে, ব্লক করে টাকা রেখে শুধু যে পরে খরচ করতে পারলাম না বা শেষ কোয়ার্টারে খরচ করলাম, এই প্রবণতাটা কমবে। আমার ব্যক্তিগত মত যেটা হচ্ছে যে এই যে প্ল্যানিং সাইকেলে একটা বড় পরিবর্তন আনার প্রয়োজন আছে। সেটা গতানুগতিকভাবে চললে আর চলবে না। সরকার একটা জিনিস করছেন, যেটা হচ্ছে যে মেগা প্রজেক্টগুলোকে আলাদা করছেন এবং এইগুলো মনিটরিংয়ের জন্য একটা কাজ করছে স্যার। কিন্তু এইগুলাও মনিটরিংয়ের যেন দেখা যাচ্ছে যে এইগুলাতেও কিন্তু গতি ঠিক পাচ্ছে না। এখন পাচ্ছে না, কারণটা হচ্ছে কি, কতটুকু স্কিল লেভেল নিয়ে এই মনিটরিংটা হচ্ছে, এটাও দেখার ব্যাপারে। আর যারা প্রজেক্ট বাস্তবায়নে আছেন, তারা যে ব্যারিয়ারগুলো দেখাচ্ছেন এই মেগা প্রজেক্টগুলোতে, এইগুলোতেই বাস্তবায়ন বাড়লে কিন্তু আপনার বাস্তবায়নের সূচকটা অনেক উপরে চলে যাবে। কারণ এই 10টা মেগা প্রজেক্টই যদি ধরি, বা বড় বড় আরও যেগুলো বড় প্রজেক্ট আছে, এইগুলোতে আমাদেরকে স্পেশাল এফোর্টস এবং স্পেশাল সিস্টেমস আমাদেরকে ডেভেলপ করতে হবে। একটা জিনিস যেমন বাংলাদেশে এখন দেখা যাচ্ছে ব্যুরোক্রেসিতে, আমি ব্যুরোক্রেসি নিয়েই কথা বলি, ব্যুরোক্রেসিতে যে অ্যাডিশনাল সেক্রেটারি লেভেলে, মানে অনেক জয়েন্ট সেক্রেটারি লেভেলে এখন অনেকেই, যে মিনিস্ট্রিতে ছিল আগে 2 জন, এই জায়গায় এখন 8-9 জন বসে রয়েছেন এবং 1-2 জনের কাজই 10 জন করতেছেন। অতএব এটা আরও সিস্টেমটাকে আরও ইনএফিশিয়েন্ট করে দিচ্ছে। এর বদলে লোকবল বেশি থাকলে তো আরও দ্রুত কাজ হয় না, দ্রুত কাজ হয় না। কারণ তখন হলো যে ফাইল বদল, ফাইলের ধারাবাহিকতা বেড়ে যায়, ফাইলে কেউ সিদ্ধান্ত দেয় না এবং সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতাও। এখানে ডিসেন্ট্রালাইজেশনের খুবই প্রয়োজন। কিন্তু সবচেয়ে বড় জিনিস যেটা হইলো যে এই লোকজনদেরকে দিয়ে যদি টিম করে এই যে বড় বড় প্রজেক্টগুলোকে, তাদেরকে এগুলো যে দায়িত্ব দেওয়া হয়, যে ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং, এবং দে আর আনসারেবল ফর দ্য ইমপ্লিমেন্টেশন, এবং এগুলার ব্যারিয়ারগুলো এগুলোকে দূর করার জন্য তাদেরকে কাজ করতে হবে, তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে। এই যে ব্যুরোক্রেসি যেটা আছে, তাদের মধ্যে যদি টিম করে, ছোটো ছোটো টিম, এবং তাদেরকে যদি আনসারেবল করা হয় যে হ্যাঁ, তুমি যদি বাস্তবায়নে তুমি যদি প্রপারলি রিপোর্ট না করো এবং প্রপারলি যদি অ্যাকশন না নেও, রিমিডিয়াল অ্যাকশন, তা তুমি কিন্তু ইউ উইল বি লায়াবল ফর দ্যাট। এবং এই যে জিনিসটা, এই জাতীয় একটা অ্যাকাউন্টেবিলিটি প্রসেস আনতে হবে। কারণ আমাদের দেশে আনফর্চুনেট যেটা হচ্ছে যে একটা পর্যায়ে যাওয়ার পরে এইসব বাস্তবায়ন প্রক্রিয়ায় কিন্তু ব্যুরোক্রেসির উপরে টোটালি ডিপেন্ডেন্ট। ব্যুরোক্রেসি বলতে আমি যেটা আমাদের হচ্ছে একটা বাইরে থেকে একটা ফোন আছে। দর্শক কে আছেন, কোত্থেকে বলছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি সাদত রেজমি, টরন্টো কানাডা থেকে বলছি। জি বলুন। তো আমার প্রশ্ন, আমি 2টা প্রশ্ন করতে চাচ্ছিলাম। প্রশ্ন 2টা আসলে মূলত রেগুলেটরদের কাছে। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আপনারাও হয়তো জানেন, অথবা অন এয়ার আপনারা স্বীকার করবেন না, প্রতিদিন ট্রেড আওয়ারের পর ডিএসই জিবেল থেকে সব ডাটা লিক হয়। কোন কোডে কত শেয়ার বাই করলো, কত সেল করলো,
ইভেন কি পরিমাণ ভলিউম, এটা তো খুবই সেন্সিটিভ একটা ব্যাপার। হ্যাঁ, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন তো এটা দেখা উচিত। এটা কি সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন মাথা ব্যথা নেই এইসব ব্যাপার? দুনিয়ার কোনো মার্কেটে এগুলো হয় না, শুধুমাত্র আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ কি ব্যতিক্রম নাকি? আরেকটা প্রশ্ন হচ্ছে যে ডিএসি ওয়েবসাইট একটা বাংলাদেশের অন্যতম একটা স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জ, তো ট্রেড আওয়ারে প্রায় সময় দেখা যায় ডিএসি ওয়েবসাইট কাজ করে না, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা। এটা তো খুবই লজ্জাজনক একটা ব্যাপার। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন, আপনি যেটা বললেন যে ট্রেড আওয়ারের পরে যে সিডিবিএল এর তথ্য বা ডিএসসি থেকে যে তথ্যগুলো জানা যায়, আপনার কানাডা কি এটা হয়? আমি জানি এটা হয় না, তারপর আপনাকে প্রশ্নটা করলাম, কারণ আপনি যেটা বলছেন ট্রেড আওয়ারের পরে, ট্রেড আওয়ারের মধ্যেই এই তথ্যগুলো পাচার হয়। আপনি লাইনে থাকুন বা আমাদের প্রোগ্রাম দেখতে থাকুন, আমরা জানবো এই প্রশ্নের উত্তর। স্যার, এই শেয়ার বাজারের বিষয়টি যে নিয়ে কানাডা থেকে বললেন, যে লেনদেন যখন হচ্ছে ট্রেড আওয়ারের পরেই জানা যাচ্ছে যে এই শেয়ারটা কে কত কিনছে, কোন হাউস থেকে কে কত বিক্রি করলো, এটা তো দুঃখিত, এটা তো জানার কথা না এক। কিন্তু আরও ভয়ানক হচ্ছে যে যখন আপনি কোনো শেয়ার বিক্রি করতে যাচ্ছেন, আমি হয়তো এটা জেনে যাচ্ছি, এবং জানার ওয়েটা তো হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগাং স্টক এক্সচেঞ্জ। তো এইটি স্যার, এটি অনেক দিন ধরে এইটি সবাই জানে, কিন্তু এর কোনো সমাধান নেই। আচ্ছা, আমি তার আগে এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি একটু সম্পূরক বক্তব্য দিতে চাই, যে সেটা হচ্ছে যে এই যে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের প্রায়র প্রিপারেশন, এইটা সম্পর্কে ওনার বক্তব্য অত্যন্ত সঠিক। কারণ একটা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের অনেক কিছু প্রিপারেশন থাকে। যেমন ধরুন, সরকারের তো একটা মূলত প্রকিউরমেন্ট হচ্ছে একটা মেজর কম্পোনেন্ট আর কি। তো সেখানে আমার এই প্রকিউরমেন্টের আমি কী ম্যাটেরিয়ালস কিনবো, তার কী স্পেসিফিকেশন হবে, সেটার জন্য রিকোয়েস্ট ফর এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, তারপরে টেন্ডার ইনভাইট করা, টেন্ডার ইভ্যালুয়েট করা, এবং ফাইনালি ওয়ার্ক অর্ডার দেওয়া। এখন আমি একটা নির্দেশনা দিয়েছিলাম যে পরিকল্পনা, যেহেতু পরিকল্পনা মন্ত্রণালয়ের আমি দায়িত্বে ছিলাম, যে শর্ট অফ ইস্যুইং ওয়ার্ক অর্ডার বাকি সবগুলো কাজ বাজেট প্রণয়ন করার আগেই তো কমপ্লিট করে রাখতে পারে, এবং তারপরে যেদিন বাজেটের বরাদ্দটা এসে গেল, বাজেট পাস হলো, আপ টু 75% তো মন্ত্রণালয় তারা নিজেরাই রিলিজ করতে পারে। তাহলে সাথে সাথে এই আপ টু 70, যদি আগের সব কাজ কমপ্লিট করা থাকে, তাহলে আপ টু 75% তো তারা নিজেরাই রিলিজ করে ইমপ্লিমেন্ট করা শুরু করতে পারে। কিন্তু আমাদের ব্যুরোক্রেসি এটা করে না। তো সেখানে ওই যে ব্যুরোক্রেসির দক্ষতার একটা প্রশ্ন আছে, এবং এর সাথে সাথে ইনসেন্টিভ সিস্টেম সেটার সমস্যা আছে। ইনসেন্টিভ সিস্টেমের সমস্যাটা এই যে, যেটা উনি ইঙ্গিত দিয়েছেন, যে কেউ যদি কাজ না করে সেটার জন্য কোনো জবাবদিহিতা নাই, আবার কেউ ভালো কাজ করলে সেটার জন্য খুব একটা স্বীকৃতি নাই। যদিও এই বছরে বোধহয় ওই প্রজেক্ট ডাইরেক্টর, ভালো বেস্ট প্রজেক্ট ডাইরেক্টর বা এরকম করে কিছু একটা করা হয়েছে গত বছর থেকে পরিকল্পনা মন্ত্রী কথা বলেছেন। এই যে ইনসেন্টিভ সিস্টেম, সেটাকে রিভাইজ করতে লাগবে আর কি। আচ্ছা, এখন ওই শেয়ার বাজারের, স্যার আমি ওই শেয়ার বাজারের ওই জায়গায় আসবো, একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আমি একলাস মিরপুর থেকে বলছি। আচ্ছা ভাই, আমার প্রশ্নটা ইসলামী ব্যাংক নিয়ে। ইসলামী ব্যাংক যখন ডিভিডেন্ড ঘোষণা করলো তখন 40-42 টাকা এটার দাম, কিন্তু ওদের যে পরিমাণ ইপিএস আসছে ওরকম কিছু না দিয়ে দিল 10%। এইটা তো শেয়ারটা এখন আস্তে আস্তে 44 টাকা থেকে আজকে বোধ 29 টাকা 80-90 পয়সা ট্রেড হচ্ছে। তো এইটা কি ধরনের, যারা বোর্ডের ডাইরেক্টর আছেন, এটা কিভাবে চিন্তা করলেন, কিভাবে এটা দিলেন, কাদের কথা মাথা রেখে দিলেন আপনারা? ওনার সবসময় সবাই বলেন যে ভালো শেয়ার কিনেন, ভালো শেয়ার ইপিএস দেখে কিনেন, হ্যাঁ, যেগুলি ভালো। দর্শক, আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। এই ইসলামী ব্যাংকের বিষয়টা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, তারপরে আমরা আজকে এই আলোচনা আপনি শুনতে থাকুন, নিশ্চয়ই উত্তর পাবেন। স্যার, এইখানে এই শেয়ার বাজারের বিষয়টা আসার আগে আমি একটু একটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে যে মেগা প্রজেক্টগুলো যখন নেওয়া হয়, কিংবা ওই বাজেটের বিষয়গুলো যখন আসে, এটা তো একটা গবেষণা করা হয় নিশ্চয়ই, আমার এই প্রজেক্টটায় কত দিন লাগতে পারে, কি টাকা লাগতে পারে। বারবার আমরা দেখি বড় প্রজেক্টগুলো বারবার রিভাইজ বাজেট হয় এবং প্রতিনিয়ত এখানে টাকা যোগ হয়, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে সেই দেখা যায় যে একটা সঠিক টাইমে যেটা ধারণা করা হয় সেই টাইমে একবারও হয় না। তার মানে কি যারা এটার দায়িত্বে আছেন, যারা এটার টাইম ফ্রেম ঠিক করেন, তারা কি প্রপার ওয়েতে করতে পারেন না, নাকি অন্য কোনো সমস্যা আছে এখানে? আপনি দেখেন এই প্রতিটি সরকারের আমলই কিন্তু এরকম হচ্ছে না। এটা তো শুধু গবেষণার বিষয় না, এখানে যখন একটা প্রজেক্ট অনুমোদনে যায়,
অনুমোদনের জন্য, সেটা এখন মন্ত্রণালয় করুক বা প্ল্যানিং কমিশন করুক বা একনেক করুক, প্রত্যেকটা প্রজেক্টের একটা টাইম ফেজিং থাকে যে আমার এতটা কস্ট হবে এবং এই কস্টটা আমি 3 বছরে কমপ্লিট করব। তো আমার প্রথম বছরে 100 টাকা দরকার, দ্বিতীয় বছরে 120 টাকা দরকার, তৃতীয় বছরে 150 টাকা দরকার, যেটা হয় একটা টাইম ফেজিং এবং ফাইন্যান্সিয়াল ফেজিং। এখন আমাদের এখানে একটা তো হলো যে ওই যে আমরা আগে যেটা আলোচনা করেছি যে নানা কারণে সময় মতো বাস্তবায়ন হয় না, সুতরাং এই প্রজেক্টের সময়কাল বেড়ে যায়। যখনই সময় বাড়ছে তখনই আপনার খরচও বাড়ছে, কেন একটা তো হলো ম্যাটেরিয়ালসের জিনিস ইত্যাদি সব কিছুর দাম বাড়ে সময়ের সাথে সাথে। অন্য তো আপনি যে প্রজেক্টে যে স্টাফ অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন তাদের সময়, যেহেতু প্রজেক্টের আয়ুষ্কাল বাড়ছে সুতরাং তাদেরও সময় নিয়োগের সময়কাল বাড়ছে, সুতরাং সেখানেও খরচ বাড়ছে। তো এই কারণে আপনার ওই যে খরচের ডিভিশন হয়। এবং এর পেছনে আর একটা কারণ যেটা হয় সেটা হয় যে আপনি দেখেন যে মাসে কয়টা একনেক মিটিং হচ্ছে, প্রত্যেকটা মিটিংয়ে 6,000, 7,000, 8,000, 9,000 কোটি টাকার প্রকল্প অনুমোদন হচ্ছে। এখন এই অনুমোদিত প্রকল্পগুলো এডিপিতে ইনক্লুডেড হবে এবং তাদেরকে এডিপিতে রাখার জন্য কিছু কিছু বরাদ্দ দেওয়া হবে। এবং তার ফলশ্রুতিতে যে ওই যে অরিজিনাল প্রজেক্ট যখন অ্যাপ্রুভড হয়েছে সেটা যে ফাইন্যান্সিয়াল ফেজিং ছিল সেই ফেজিং অনুসারে বরাদ্দ হচ্ছে না। তো একটা তো হলো যে বরাদ্দকৃত যেটা সেটাও ব্যয় হয় না, কিন্তু তারপরে সেই ফাইন্যান্সিয়াল ফেজিং অনুসারে বরাদ্দ দেওয়া হচ্ছে না। বিশ্বব্যাংক একটা করেছিল তারা কিছুদিন আগে, এটা রিপোর্টটা প্রকাশ হয়েছে পাবলিক এক্সপেন্ডিচার ম্যানেজমেন্টের উপরে। সেখানে আমার যতদূর মনে পড়ে বোধহয় প্রায় 36টা কি 26টা এরকম একটা নাম্বার প্রজেক্ট তারা আইডেন্টিফাই করেছিল এবং তারা বলেছে যে বর্তমান হারে যদি বরাদ্দ দেওয়া হয় এই প্রজেক্টগুলো শেষ করতে 100 বছর লাগবে। এবং অনেক ক্ষেত্রেই, অনেক প্রকল্পের ক্ষেত্রেই দেখা যায় 10 বছর বা 15 বছর ইত্যাদি লাগবে। তো ওই কাজেই সেটার ফলে যে ব্যয়ের মাত্রা বেড়ে যায় এবং আপনি যেটা বললেন যে সব প্রকল্পে কস্ট ডিভিশন হয় আর কি, এই কারণে আর কি। তো এখন এর থেকে বেরিয়ে আসতে গেলে যেটা করা উচিত এবং সেটার জন্য একটা দৃঢ় রাজনৈতিক অবস্থান না নিলে এটা বাস্তবায়ন করা সম্ভব না, সেটা হচ্ছে যে আমার প্রায়োরিটি ডিটারমিন করতে লাগবে এবং যে আমি এই আগামী বছরে বা আগামী 3 বছরে আমি এইগুলো আমার হাই প্রায়োরিটি প্রজেক্ট এবং এই প্রজেক্টগুলো কমপ্লিট করার জন্য আমার প্রত্যেক বছরে এই বরাদ্দ দেওয়া উচিত এবং আমি সেইভাবে বরাদ্দ দিব এবং এর বাইরে আমি নতুন কোনো প্রজেক্ট নিব না। কিন্তু এই প্রকল্প অনুমোদনটা আমাদের দেশে এটা আমি জানি না এটা থেকে কে কি উপকৃত হতে পারছেন যে অনুমোদন হচ্ছে, কেউ তো অর্থায়ন হচ্ছে না হলে এভাবে হবে কেন স্যার? যদি ক্যাপিটাল মার্কেটের বিষয়গুলোতে আসেন, এখন যেটি হচ্ছে আপনার আপনি বলছেন যে তথ্য পাচার আর কি, এখন এই বিষয়গুলো আমি মনে করি এসএসসির যদি এই ধরনের অভিযোগ থাকে তাহলে আমাদের এখানে আলাপ আলোচনা করে লাভ নেই, এসএসসির নজরে আনা উচিত, স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষের নজরে আনা উচিত। এখন তো কিছুটা হলেও ডিমিউচুয়ালাইজড এক্সচেঞ্জ আছে, সুতরাং ব্রোকাররা এখন ডমিন্যান্ট রোল প্লে করার কথা না স্টক এক্সচেঞ্জের অপারেশনের ক্ষেত্রে। সুতরাং এসএসসি এবং স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ মিলে এই বিষয়গুলো বিবেচনা করা উচিত যে এবং সেখানে কারো কোনো যোগসাজশ থাকলে বা কোনো অন্যায় মানে ইললিগ্যাল অ্যাক্টিভিটি থাকলে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। স্যার এখানে আমি একটা তথ্য আপনাকে দিই, সেটা হচ্ছে আমার দুঃখিত, আমি হয়তো কোনো তথ্য ডিএসসি থেকে বা সিএসসি থেকে আনতে পারবো না, কিন্তু আপনাকে আমি হয়তো 2 দিনের মধ্যেই প্রমাণ দিতে পারবো যে ডিএসসি বা সিএসসি থেকে যে তথ্য কেউ নিয়ে আসছে তাদের কাছ থেকে এনে আপনাকে দিতে পারবো। তার মানে এটা স্যার সত্য, এই তথ্যগুলো বের না, আমি সত্য মিথ্যা সেটা বলছি না, কিন্তু আমার কথা হচ্ছে যে যেহেতু এই ধরনের একটা অভিযোগ আছে, এই অভিযোগগুলো এরা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের নজরে আনা উচিত এবং তাদেরকে এটা অনুসন্ধান করে এভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা উচিত। আমি ইসলাম ব্যাংকের বিষয়টা আসবো। আপনি রূপালী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, ব্যাংকিং খাত নিয়ে অনেক কাজ করেছেন, গবেষণা করছেন। ইসলাম ব্যাংকের বিষয়টি খুবই নর্মাল যে ডিরেক্টররা মনে করেছে যে তারা 10% ডিভিডেন্ড দেবে, এখানে আইনের কোনো ব্যত্যয় ঘটে নাই। কিন্তু সমস্যাটা হচ্ছে বাজারের ব্যাপারটা। আপনার গত কিছুদিন ধরে ব্যাংক এবং লিজিং কোম্পানিগুলো বাজারকে লিড দিচ্ছিল। এই ইসলাম ব্যাংক থেকে শুরু করে আবার কয়েকটি ব্যাংকের যেভাবে প্রত্যাশা করা হয়েছিল সেই পরিমাণে কিন্তু ডিভিডেন্ড দেয়নি। তো এরপর থেকে দেখেন বাজারে একটা টানা দরপতন হচ্ছে, আপনার প্রায় 200 পয়েন্ট কিন্তু কারেকশন হয়ে গেছে আজকে সহ। তো আপনার কি মনে হয় যে ইসলাম ব্যাংক যেটা করলো সেটা এক সপ্তাহে ছিল প্রায় 50 পয়েন্ট মতো, আজকে একটু বেশি মাত্রায় পতন হয়েছে নাকি? এরকম 50-60 এর মধ্যে। আপনার
5780 পয়েন্ট থেকে এখনো 5600 না, পয়েন্ট। সেটা তো মানে এটা টানা পড়ছে। যেহেতু এই প্রশ্নের উত্তরটা এখানে একটা মানে ইসলামী ব্যাংকের তো কোনো পরিচালকরা যেটা সিদ্ধান্ত নিয়েছেন এটি স্বাভাবিক। পরিচালকরা তাদের কাগজের উপরে ভিত্তি করে তাদের যে অডিট ফাইন্ডিংস এইগুলা, কারণ এইগুলাতে শুনেন বাজারকে ইনফ্লেটেড করার জন্য আগে বিভিন্ন সময় বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানই হোক, ব্যাংকই হোক বা বাণিজ্যিক প্রতিষ্ঠানই হোক, তারা বিভিন্ন ধরনের মেকানিজম করছেন। আমি যদি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ তারা যদি পুরো জিনিসটা রিভিউ করে, তারা নিশ্চয়ই এটা করছেন আমার একটা বিশ্বাস, এবং শেয়ার হোল্ডারদের মধ্যেও এটা আলাপ আলোচনা হয়েছে যেটা হয়েছে, এবং ব্যাংকিং যদি তারা যদি ডিউ ডিলিজেন্স করে, তারা যদি এইটা যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন, আমি মনে করি এটাকে প্রশ্ন করার কোনো সুযোগ নাই। দরপতন হতে পারে, কারণ এটা একটা আর্টিফিশিয়াল হোপ ছিল, আর্টিফিশিয়াল এক্সপেকটেশনস ছিল যে এটাকে এখানে অনেক বড় ডিভিডেন্ড দিবে, কারণ আগে দিয়ে আসছিল আর্টিফিশিয়ালি এরকমভাবে। অতএব আমাদেরকে ডাউন টু আর্থ হতে হবে, এইটা বুঝতে হবে। আমি মনে করি না যে যদি কারেকশন হয় মার্কেটের মধ্যে, এইটা যে খুব খারাপ জিনিস। এক সপ্তাহ হয়েছে, হয়তো পরের সপ্তাহে গিয়ে দেখা যাবে যে এখন বাজার একটা মোটামুটিভাবে যে 5000-এর রেঞ্জে আছে। অতএব আমি মনে করি ইটস এ ভেরি গুড মার্কেট। যদি সাথে আরেকটু অ্যাড করতে চাই যে ক্যাপিটাল মার্কেটের যে অবস্থা এখানে এই মানি মার্কেটের সাথে একদম সরাসরি সম্পৃক্ত। আপনি জানেন যে কেন্দ্রীয় ব্যাংকের যে বর্তমানের যে কার্যকলাপ, আগে যে 15 দিন পর পরে আপনার দিতে হতো এক্সপোজারের বিষয়টা, সেটা এখন 7 দিনে নিয়ে আসা হয়েছে। প্রতি সপ্তাহে যখন দিতে হয় দেখা যায় যে ব্যাংকগুলো কিন্তু একটু বিক্রি করতে হচ্ছে। এখন এই যে বাজার একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে, সেই অবস্থায় এটিকেই একটা অন্যতম কারণ হিসাবে অনেকে মনে করছেন যে ব্যাংকগুলো প্রচুর সেল দিচ্ছেন। দেখা যাচ্ছে বুধবার বৃহস্পতিবার প্রচুর সেল হচ্ছে। আপনার কি মনে হয় সার্বিক দিক থেকে বাজারের যে অবস্থা সেটি একটু সামনের দিকে যাচ্ছে না কেন, আরো শক্তিশালী হচ্ছে না কেন? মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যেটা হলো যে এখন যে মার্কেট আছে এটা অনেকটা স্টেবল। একটা আমার ব্যক্তিগত মত যে অনেক স্টেবল, এবং এই মার্কেটে যে ফ্লাকচুয়েশন যেটা হচ্ছে এটা খুবই নর্মাল, মানে খুবই নর্মাল। আর আপনি যে পয়েন্টটা বলছেন একটু ভিন্ন কথা, যেটা হচ্ছে যে ব্যাংকগুলোর যে ওই যে 15 দিন থেকে 7 দিনে আনার ফলে যে তাদের উপরে যে প্রেশারের কথা বলতেছেন, কিন্তু ব্যাংকগুলোতে তো আইডিয়াল মানির কোনো অভাব নাই। প্রত্যেকটা ব্যাংকে এখন যে সিডিআর ক্রেডিট ডিপোজিট রেশিও একেবারে লোয়েস্ট এবে আছে। প্রাইভেট ব্যাংকে 70% এবং সরকারি ব্যাংকগুলোতে অনেকে বলে যে 50%-এ নেমে আসছে, যেটা থাকার কথা 80-র কাছাকাছি, 75-80-র কাছাকাছি থাকার কথা, এই জায়গায় চলে আসছে। তো কারো কাছে যে তারল্য সংকট আছে, আর তারল্য সংকটের জন্য বিক্রি করতেছে, হয়তো কোম্পানি হয়তো বেড়ে গেলে তো হারবে করবে, এটা তো স্বাভাবিক। তারা যদি খুশি হয়ে বিক্রি করে, তাদের যদি বিজনেসের খাতিরে তারা যদি বিক্রি করে, তাদের তো 3 ধরনের ইনভেস্টমেন্টই থাকতে পারে: লং টার্ম ইনভেস্টমেন্ট, মিডিয়াম টার্ম ইনভেস্টমেন্ট এবং কুইক মানে হারভেস্টিংয়ের জন্য যে ইনভেস্টমেন্ট, এখন শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। এখন তাদের শর্ট টার্ম ইনভেস্টমেন্ট তারা যদি করে থাকে, তো তারা একটু বাড়লে বিক্রি করবে, এইটাই স্বাভাবিক। এটা স্বাভাবিক। যদি না করে থাকে তাদের ইনএফিসিয়েন্সি। আমি ব্যক্তিগতভাবে যে ব্যাংকগুলো যদি এরকমভাবে যদি সত্যিকারের যদি আপনি যেটা বলছেন এটা যদি করে থাকে, ইটস এ গুড সাইন। না, এখানে যে ব্যাপারটা হলো, এখন তো বেশিরভাগ ব্যাংকই তাদের যে এক্সপোজার লিমিট বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুসারে যেটা থাকা উচিত তার চেয়ে নিচে আছে। জি। তো কাজেই ব্যাংক এই শুধু 7 দিন পর পর রিপোর্ট করার জন্য তো ব্যাংকের শেয়ার বিক্রি করে এক্সপোজার কমিয়ে তারপরে যে তার যাওয়ার প্রয়োজন আছে, এটা তো মনে হয় না। তো সুতরাং ব্যাংক যদি বিক্রি করে থাকে, সেটা তাদের মূল উদ্দেশ্য এটাই হবে। যেহেতু এখন ধরেন ব্যাংকগুলোর যদি আয়ের কথা আমি চিন্তা করি, তাহলে তো তাদের ইয়েতে লেন্ডিং রেট তারা কিছুটা তো অন্ত হলেও কমিয়েছে। সুতরাং এখানে ইন্টারেস্ট ইনকাম যেটা, সেটা সেখানে তো তাদের একটা ইয়ে হচ্ছে, তাদের সেই সূত্রটা এখন ঠিক আগে যে ভূমিকা পালন করতো সেইটা এখন করতে পারছে না, যেহেতু ডিপোজিট রেটও কমে গেছে, ল্যান্ডিং রেটও কমেছে। তো যাই হোক, তারপরে স্প্রেডটা কিছুটা কমেছে, কাঙ্ক্ষিত পর্যায়ে কমে নাই, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা হওয়া উচিত সেটা হয়তো হয় নাই,
কিন্তু এখন ডিপোজিট স্প্রেড প্রায় 4.7% এরকম আছে, যেটা 5%-এর উপরে ছিল অনেক সময়। তো সুতরাং সরকারি ব্যাংকগুলোর সব মিলে ক্যালকুলেশন, হ্যাঁ সব মিলে আর কি, সরকারি ব্যাংকগুলোতে তো স্প্রেড হাই, এখনো তো তাদের পুরানো যেগুলো লোন আছে এখানে। সুতরাং তারা যেহেতু স্প্রেডটা কিছুটা কমেছে, আর একটা জিনিস হচ্ছে যে লোন গ্রোথের রেট তো খুব হাই না, সুতরাং তাদের ভলিউম অফ বিজনেসও তো খুব বাড়ছে না। সুতরাং তারা ওই যেটা উনি বলেছেন যে এখন যখন দাম বাড়ছে সুতরাং তারা বিক্রি করবে, এটা তো স্বাভাবিক। কিন্তু আমি যদি একজন সাধারণ বিনিয়োগকারী হই, তাহলে ব্যাংক কী করছে না করছে আমি তো সেটা দেখব না। আমি দেখব যে আমার কি পোর্টফোলিও আছে এবং সেই পোর্টফোলিওতে আমি কোন সময় বিক্রি করব, কোন সময় আমি কিনব। এখন যেটা একটা স্বাভাবিক নিয়ম যে কোনো ব্যবসায় হওয়া উচিত আর কি। আমি সম্প্রতি একটা বইয়ের একটা যে লিখেছি, ইন্টেলিজেন্ট ইনভেস্টর নামে একটা বই আছে, মোটা বই, ফ্রাঙ্ক গ্রাহামের লেখা। এটার একটা বাংলা অনুবাদ হচ্ছে, আমি এটার একটা মুখবন্ধ লিখেছি সম্প্রতি। এবং সেখানে যে মূল বিষয়টা বারবার জোর দেওয়া হচ্ছে যে আপনি যখন দাম কমছে তখন আপনি কিনবেন, এবং দাম যখন বাড়ছে তখন আপনার একটা পর্যায়ে চিন্তা করতে লাগবে যে এটা আর বেশি বাড়ার সম্ভাবনা, তখন আপনি বিক্রি করবেন। তাতে মার্কেটটা স্টেবিলিটি হবে এবং আপনার পোর্টফোলিও থেকে আপনি একটা রিজনেবল রিটার্ন পাবেন আর কি। কিন্তু আমাদের তো উল্টো হয়, যখন দাম বেশি বাড়ছে তখন আমরা কিনতে থাকি, আর যখন দাম বেশি পড়ছে তখন আমরা বিক্রি করতে থাকি। তো এখানে এই যে বিনিয়োগকারী যারা আছেন তাদের এই প্রবণতা থেকে বেরিয়ে এসে একটু মানে বিশ্লেষণ করে, একটু বিচার বুদ্ধি খরচ করে তারপরে বিনিয়োগ করতে লাগবে আর কি। এই যে স্যার যে কথাটা বললেন যে দাম বাড়লে বিক্রি করা উচিত, কমলে কেনা উচিত, এটা সবাই জানে, সবার এই কথা। কিন্তু সমস্যা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আমাদের এখানে আছে আমাদের পুঁজিবাজারে, তাদের আচরণটাই কিন্তু উল্টো। এখানে ব্যক্তি বিনিয়োগকারীরা আসলে তেমন কিছু করারই থাকে না। তো এক্ষেত্রে এটা সমাধান কি? যারা ব্যক্তি বিনিয়োগকারী আছেন, আই আন্ডারস্ট্যান্ড, এবং এটাতে অনেকেরই কনসার্ন আছে আপনার মতো। আমি যেটা বলবো যেটা হলো যে এইখানে কন্টিনিউইং এডুকেশনের মধ্যে আমাদের সবাইকে আনতে হবে। এটা একটা প্রক্রিয়া, এটা একদিনে শুধরানো যাবে না, কোনো আইন করে শুধরানো যাবে না। এইখানে যারা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলো যারা আছেন, যারা ক্যাপাসিটি বিল্ডিংয়ে সাহায্য করছেন, তাদেরকে মানে স্টক এক্সচেঞ্জগুলোকেও এখানে দায়িত্ব নিতে হবে কিভাবে গ্রাহকদেরকে, বিশেষ করে যারা লার্জ আছেন বা মধ্যম আছেন বা ছোটো বড়োয়ার আছেন, ছোটো ক্লায়েন্ট আছেন যারা, তাদের সবাইকে কিন্তু এডুকেট করার জন্য আমাদেরকে টুলস দিতে হবে, আমাদেরকে এডুকেট করার জন্য কাজ করতে হবে। আর এই বিহেভিয়ার প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে, আমি খুব অপটিমিস্ট, চেঞ্জ হচ্ছে, প্রসেস ইজ স্লো। এটাকে আরও এক্সপিরাইট করার জন্য আমাদেরকে বিভিন্ন টুলস ব্যবহার করতে হবে। আপনাদের মিডিয়ারও দায়িত্ব অনেক এইখানে, আপনারা যে দায়িত্বটা পালন করতেছেন, কীভাবে এডুকেট করা যায়, শুধু মানে সমস্যাগুলো নিয়ে না কথা বলে, আপনার যদি একটা কনসালটেশন হয় যে ঠিক আছে, হাউ টু এডুকেট যারা মার্কেটে পার্টিসিপেট করতে চায় তাদেরকে, আমার মনে হয় আপনারা এটা খুব ভালো রেসপন্স পাবেন। এটা একটা মার্কেটে একটা বড় ধরনের সহায়তা হবে, শুধু আপনার না, মানে আমি সার্বিকভাবে মিডিয়া বলছি, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া, তাদেরই একটা বড় দায়িত্ব, কারণ তারাই কিন্তু সবচেয়ে বেশি অপিনিয়ন ইনফ্লুয়েন্স করেন। অতএব আপনাদেরকে এইটা, আর ওই যে বেফাস যেগুলা যে স্পেকুলেশনের উপরে অনেক ধরনের স্পেকুলেশন হয়ে যায়, এগুলা আনরিয়েলিস্টিক স্পেকুলেশনগুলোর থেকে কিভাবে মানুষজনকে রক্ষা করা যায়, সাধারণ গ্রাহকদেরকে রক্ষা করা যায়, এইটার ব্যাপারে আমার মনে হয় মিডিয়া একটা ভালো ভূমিকা নিতে পারেন। কেস স্টাডিজগুলো, আপনি যে কথাগুলো বললেন যে এখানে অফলাইনে বলছেন, যেটা হচ্ছে যে অনেক ধরনের ঘটনা আপনাদের কাছে আসে এবং আপনারা জানেন, তো এই সব জিনিসগুলোকে হয়তো অনেকগুলোকে হয়তো যে নিয়ে আসতে হবে সামনে, এবং সামনে এনে যে রেগুলেটর যারা আছেন, এসিসি আছেন বা অন্যান্যরা আছেন, তাদের কাছে পৌঁছে দিতে হবে এবং তাদের কাছ থেকে আনসার আশা করতে হবে, যেন তারা এটাকে শুধরানোর জন্য ব্যবস্থা করে নিতে পারেন। স্যার, এইখানে রেগুলেটরদের কথা বললেন, আমি যদি একটু বলি যে আপনার যারা স্টেক হোল্ডার আছে, আপনি যদি ক্যাপিটাল মার্কেট বলেন কিংবা এই যে বাংলাদেশ ব্যাংক বলেন, দুটো মার্কেটের দেখে এই সংশ্লিষ্ট যেসব রেগুলেটর আছে, প্রত্যেকটা জায়গায় আপনি স্যার একটা জিনিস দেখবেন যে যারা দায়িত্ব নেন বা সরকার থেকে যাদেরকে বসানো হয়, তারা কিন্তু একটা আত্মতুষ্টিতে ভোগেন।
এবং তাদের কথা, তাদের প্রেস কনফারেন্স বা তাদের বিভিন্ন মিটিংয়ে তারা যে ধরনের কথা বলেন, তাতে একটি জিনিস স্পষ্ট, সেটি হচ্ছে যে তিনি কি করেছেন, তার আমলে এটি হয়েছে। তো আমরা কি আসলে সেই তারা আগের চেয়ে ভালো করছেন এটি বোঝানোর চেষ্টা করেন, আমরা কি বাস্তবে সেটি দেখছি কিনা? আপনি যদি এনবিআর বলেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বলেন, ইডরা বলেন, কিছুটা দেখেছি এবং আমি আপনাদের কবিরের সাথে আপনার মনে একটা একমত যে আমি অপটিমিস্ট। এবং আপনি দেখেন যে 2010-এর ধসের পরে কোথায় নেমেছিল বাজার, সেখান থেকে তো উঠছে। এখন সম্প্রতিকালে যে কিছুটা কমেছে, কিন্তু কমলেও এখন যে মাত্রা আছে এটা খুব একটা মানে বড় রকমের কোনো ধস না। এবং আমি মনে করি যে হয়তো 2-4 দিনের মধ্যে বাজার আবার ঘুরে দাঁড়াবে আর কি। তো কাজে কিছুটা তো উন্নতি হচ্ছে। এখন হচ্ছে যে আমাদের প্রত্যাশা কি, আর তবে আপনি যে এটা ইঙ্গিত দিয়েছেন সেখানটা আমি কিছুটা একমত প্রকাশ করি যে কোনো সময় দেখা যায় যে বিভিন্ন নিয়ন্ত্রণকারী সংস্থা যে আছে তাদের মধ্যে এটা শুধু আত্মতুষ্টি না, কেউ মনে করেন যে তিনিই সর্বেসর্বা, সুতরাং অন্যরা কে কী বলছে সেটা নিয়ে আমার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। এই ধরনের মানসিকতা কোনো সময় কোনো নিয়ন্ত্রকের মধ্যে দেখা দেয়, কাজ করে। তো সেটার থেকে বেরিয়ে এসে যে এদের মধ্যে যে সমন্বয়ের তো একটা ইনস্টিটিউশনাল একটা অ্যারেঞ্জমেন্ট, ঠিক ইনস্টিটিউশনাল না হলে একটা অ্যারেঞ্জমেন্ট তো আছে, যে বাংলাদেশ ব্যাংক, এসএসসি বা ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি, আপনার এনার্জি রেগুলেটরি কমিশন ইত্যাদি সব মিলে একটা সমন্বয়ের মিটিং টিটিং হয় মাঝে মধ্যে। তবে সেখানে আমি মনে করি যে তাদের মধ্যে এই সমন্বয়টা আরও জোরদার করা উচিত এবং মানে পাবলিকলি এমন কোনো মন্তব্য করা উচিত না যেটা একজন আরেকজনের উপরে দোষারোপের চেষ্টা করছে, বা যাতে করে আর কি মানুষের মনে একটা ধারণা জন্মায় যে এই মার্কেটের নিয়ন্ত্রণের তো কোনো সার্বিক কোনো দায়িত্ব, কারণ এই ধরনের একটা চিন্তাভাবনা অনেক সময় আসে, সেটা থেকে বেরিয়ে আসতে লাগবে আর কি। যদি আমরা একটু রেমিটেন্স নিয়ে আসি, যে রেমিটেন্সের বিষয়টা অনেক দিন ধরেই দেখছি যে একটু গতিটা একদম মন্থর, মানে এটার কারণ কি? মন্থর না গতিটা, এটা একটা আন্ডার স্টেটমেন্ট হচ্ছে, মানে রেমিটেন্স একটা ধস নেমেছে। কেননা এই বছরের 9 মাসে প্রায় 17% নেগেটিভ গ্রোথ। গত বছরে অল্প ছিল, 2.5% মতো নেগেটিভ গ্রোথ ছিল। এই বছরে তো এ পর্যন্ত 17% নেগেটিভ। এই বছর হয়তো মানে আগামী ঈদের পরে হয়তো বছরের যখন আবার এস্টিমেট হবে হয়তো 17% থাকবে না, এটা হয়তো এগেইন অ্যারাউন্ড 8-9-এ চলে আসবে, কারণ 2টা ঈদ পাবে এইবার এই সিজনে, তো এই সময় আবার রিমিটেন্স বেড়ে যায়। গত বছরে আপনার -2.5%, এই বছরে জুলাই থেকে মার্চ পর্যন্ত -16.9%। হ্যাঁ, তো এটা হয়তো মানে যাই হোক, এটা স্পেকুলেশন, কিন্তু আমি বলবো যে এইখানে আমাদের করণীয় অনেক। এইখানে আমি বলবো যে বাংলাদেশ ব্যাংক কে একটা বড় রোল নেওয়ার সুযোগ আছে, কারণ আমি আমার কাছে দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার সুমন বলছিলাম। জি বলুন। আমি আসলে কোশ্চেন করতে চাচ্ছিলাম যে আমাদের আপনার প্রোগ্রামটা যথেষ্ট ভালো হয়, ঠিক আছে, মির্জা সাহেব আছেন। মেইন কথা হচ্ছে যে আমরা রেগুলারই একটা ব্যাপার দেখি, সেটা হলো কোশ্চেন হয় বিহেভিয়ারাল বেস, মানে আমাদের যারা কিনা ইনভেস্টর আছে, যারা কিনা রেগুলেটর বডিতে আছে, তাদের এই বিহেভিয়ারটা নিয়ে। কিন্তু আমাদের রেগুলেটর যা আছে বা রেগুলেশন যা আছে, সেইটা আমরা কতটা ভালো মতো রেগুলেট করতে পারতেছি এবং সেটা মেনে চলতেছে কিনা, এইটা নিয়ে যদি আমরা কথা বলি। কারণ আমরা সবাই মোটামুটি জানি আমাদের বিহেভিয়ার অনেক প্রবলেম আছে, বিভিন্ন সেকশনে উঠলে আমরা এটারে চ্যুতি করার চেষ্টা করি। তো যদি ওইটাতে করা যায় তাহলে মনে হয় আমরা কাস্টমার যারা, তারা আমরা ইনভেস্টমেন্টও করতে পারি যেটা কিনা রেগুলেটর দেখে, যা ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখে, বা যে অনুযায়ী আমাদের দেশের প্রোগ্রেস হচ্ছে, যে কোম্পানি প্রোগ্রেস হচ্ছে সেটা দেখে। জি, ধন্যবাদ আপনার মতামতের জন্য। আচ্ছা, আমি আমার মূল আগের পয়েন্টটিতে যে শেষ করি, তারপরে রেমিটেন্সে সবচেয়ে বড় আমার কাছে সমস্যা হচ্ছে যেটা হচ্ছে যে আমরা 2010, 11, 12, 13 এমনকি আমি বলবো যে একটা মোমেন্টাম তৈরি হয়েছিল যে হুন্ডির থেকে বের করে নিয়ে এসে আমাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসার জন্য ব্যাংকিং খাতে রিমিটেন্স বাড়ানোর যে প্রক্রিয়াটা, এবং এটা অনুযায়ী বিভিন্ন দেশে রোড শো, বিভিন্ন দেশে এক্সচেঞ্জ হাউসগুলোর সাথে যোগাযোগ সৃষ্টি করা, প্রত্যেকটা ব্যাংক ইনক্লুডিং বাংলাদেশ ব্যাংক
অ্যাগ্রেসিভ একটা ভূমিকা নিয়েছিল এবং পুরাপুরিভাবে এমনকি এমবেসিগুলোকে ইনভলভ করে একটা সমন্বিত প্রচেষ্টা চালানো হয়েছিল। এই অবস্থায় কিন্তু প্রতিফলন, এটার যে ফল আমরা পাইছিলাম ওই সময়টাতে। পরবর্তীকালে আমি বলবো যেটা হচ্ছে যে এই যে একটা উদ্যোগ, এই উদ্যোগটা হঠাৎ যেন থেমে গেছে, এইটা থামানো উচিত হয় নাই, একটা হলো। 2 নম্বর হচ্ছে যেটা হচ্ছে যে হুন্ডি যে হারে বাড়ছে এটার জন্য যে, কারণ ট্রান্সফার মেকানিজম হয়তো অনেকটা ইজি হয়েছে, এটাও একটা কারণ হয়তো যে হুন্ডি বাড়ার জন্য কি অনেক ইজি মেকানিজমগুলো ট্রান্সফার হয়েছে, যেটাতে বাইপাস করা যায় যে ব্যাংকিং চ্যানেলকে, এবং হয়তো পয়সাও একটু বেশি পায় তারা, এই যে ফিজ টিজ এইগুলার ব্যাপার স্যাপার। কিন্তু এইগুলা যদি হয়, সরকারকে এই বিষয়গুলোকে খতিয়ে দেখা উচিত। সরকার বলতে আমি মিন করতেছি বিশেষ করে বাংলাদেশ ব্যাংকে এই বিষয়গুলোকে নিবিড়ভাবে খতিয়ে দেখা উচিত, এবং খতিয়ে দেখে যদি এই ফিজগুলো যদি ব্যারিয়ার হয়, এই যদি চার্জেসগুলো যদি ব্যারিয়ার হয়, তো এইগুলোকে কীভাবে কম্পেনসেট করা যায় যে মেইন স্ট্রিমে রিমিটেন্সগুলো আনার জন্য, এগুলো করা সম্ভব। এগুলোতে কোনো বড় ধরনের কোনো ইনভলভমেন্ট নাই, কিন্তু আমাদেরকে হুন্ডি থেকে যদি না বের করে আনতে পারি তবে কিন্তু আমাদের এই রিমিটেন্স বাড়বে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে বড় যে মিডল ইস্টের দেশ বা অন্যান্য জায়গায় যে ফাইন্যান্সিয়াল, এটা কিছুটা ইম্প্যাক্ট আছে, কিন্তু এতটা নেগেটিভ হওয়ার কোনো কারণ নাই। আর আমরা যদি আমরা যদি একটু যারা আমাদের পটেনশিয়াল ক্লায়েন্ট, যারা বিদেশে যারা থাকে, শ্রমজীবী যারা থাকেন, বিশেষ করে লো ইনকাম গ্রুপের মানুষ যারা শ্রমজীবী, তাদেরকে যদি আমরা সাথে যোগাযোগ যদি বাড়াইতে পারি এবং তাদেরকে ফ্যাসিলিটেট করতে পারি যে হ্যাঁ আপনারা অফিসিয়াল চ্যানেলে পাঠালে আপনারা এই বেনিফিট পাচ্ছেন, এই সুবিধাগুলো পাবেন, এবং ব্যাংকগুলোও যেন এটাকে যদি উৎসাহিত করে এবং চার্জেস এগুলো যদি কমিয়ে আনা হয়, আমি শিওর এটা আবার একেবারে ফুল মোমেন্টাম পাবে, এবং এটা এখন যে জায়গায় গিয়ে আটকে গেছে এবং পিছনের দিকে যাচ্ছে, এটা থেকে ঠিক অ্যাবাউট টার্ন হয়ে আবার আগের গতি পাবে। এটা হচ্ছে আমার একেবারে আপনার কাছে জানবো, একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি সিরাজ বলছিলাম, আমি খিলগা থেকে বলছিলাম। জি বলুন। আমার কথা, আমি যেটা জানতে চাচ্ছিলাম যে জিএমজি এয়ারলাইন্সে আইপিওতে টাকা নিচ্ছে, সেটা বহুদিন আগে, কিন্তু এটা কোন মার্কেটও আসতেছে না, এটার কোনো কিছুই কোনো পত্রিকাতে বা কেউ কোনো কিছু বলতেছে না। আদৌ যে আমাদের যে টাকাগুলো যে গেল, এটা কি ফরফিট, এটা কি আমরা পাচ্ছি? দর্শক এখানে একটি বিষয় জানার আছে, আপনি কি আইপিওতে টাকা, আইপিওর মাধ্যমে আবেদন করেছেন? মানে ইনিশিয়াল পাবলিক অফার নিয়েছি অলরেডি। হ্যাঁ আমাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে, আমার কাছে সার্টিফিকেট আছে। আপনি মনে হয় ভুল করছেন, এটা আইপিও ছিল না, এটা প্লেসমেন্ট ছিল। আর আরেকটি বিষয় হচ্ছে প্লেসমেন্টের বিষয়টা এরকম যে সব যেটা প্লেসমেন্টের অনুমোদন দেয় বিএসএসসি, সেটি যে আইপিওতে আসবে এইটার কোনো গ্যারান্টি নেই। স্যার যদি এটি একটু বলেন। স্যার জিএমজির ব্যাপার নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু এইটি স্যার বিএসএসসি তো এটার অনুমোদনই দেয়নি আসার। এখন সেই ইস্যুটা তো অনেক পুরনো, মাঝে মধ্যে এই প্রশ্নটার অনেকেই এই প্রশ্ন করেন। তো এটা তো প্লেসমেন্ট যিনি নেবেন তারও তো কিছু দায় থাকে। যেখানে যে প্লেসমেন্ট যিনি নিয়েছেন তারও দায়িত্ব আছে, এবং আমি জানি না এর সাথে কোনো ইস্যু ম্যানেজার ছিল কিনা, জি, তো তাদেরও একটা দায়িত্ব আছে। তো যে এটা যদি আইপিওর মাধ্যমে কিনলে তখন হয়তো আইপিওতে তো অনুমোদন দেওয়া হয়নি, কাজে সেটা তো খুব একটা বড় ব্যাপার না আর কি। তো যাই হোক, আমরা ওই যে রেমিটেন্সের ব্যাপার যেটা আর কি, যে সেখানে যে নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য ব্যাংক ইত্যাদি তাদের একটা অ্যাগ্রেসিভ ভূমিকা নিশ্চয়ই নেওয়া উচিত। তো এর সাথে আর আমাদের একটুখানি এটাও চিন্তা করতে লাগবে যে সূত্র থেকে আয় আসে, যারা রেমিটেন্স পাঠায় তাদের যে আয় আসে, সেই সূত্রে তো কিছু সমস্যা আছে। সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের, তো আমি দেখেছিলাম যে 6টা কান্ট্রি থেকে আমাদের প্রায় 60% রেমিটেন্স আসে। এই সবগুলো মধ্যপ্রাচ্য প্লাস মালয়েশিয়া, আর তারপরে ইউএস, ইউকে, কিন্তু 60% আসে কিন্তু এই দেশগুলো থেকে। এখন এই সমস্ত দেশগুলোতে যে এই তেলের দাম কমে যাওয়ার ফলে অন্যান্য কারণে আমি সম্প্রতি দেখছিলাম যে 2017-18 সালের যে তাদের যে গ্রোথ প্রজেকশন আইএমএফ যেটা করেছে, সেটা ওই 2016-র তুলনায় খুব বেশি না। সুতরাং তারা নতুন লোক নিচ্ছে না, যারা আছে তাদের হয়তো বেতন ভাতা কমিয়েছে, অনেকে হয়তো কাজ চলে গেছে কিন্তু তবু দেশে ফেরত আসে না, ওখানে রয়ে গেছে যে যদি কাজ পায়। তো সুতরাং ক্ষেত্রে রেমিটেন্সের মাত্রা একটা কমেছে, সেটা একটা কারণ।
এবং বাংলাদেশ ব্যাংক সম্প্রতি একটা টিম পাঠিয়েছিল, তারাও কিন্তু এটা একটা কারণ হিসেবে আইডেন্টিফাই করেছে। আচ্ছা, দ্বিতীয়ত একটা বিষয় হচ্ছে যেটা ওই যে হুন্ডির সাথে সম্পৃক্ত, সেটা হলো এক্সচেঞ্জ রেট ডিফারেন্সিয়াল। এখন সেই যে এক্সচেঞ্জ রেট যে বাইরে হুন্ডি মার্কেটে বা কী বলে মানি এক্সচেঞ্জারের কাছে সেই রেট আর ইন্টার ব্যাংক রেট, ব্যাংকের যে রেট, সেখানে বেশ পার্থক্য। যেটা একসময় 1 টাকা 1.5 টাকা ছিল, এটা একসময় সম্প্রতিকালে প্রায় 4 টাকার উপরে উঠে গেছিলো, এখন বোধহয় কিছুটা কমেছে, কিছুটা কমেছে। কিন্তু সে সত্ত্বেও এখনও বেশ একটা ডিফারেন্স আছে। একদিকে আপনার প্রাতিষ্ঠানিক ইয়ের মাধ্যমে পাঠালে চার্জ বেশি, আবার অন্যদিকে এক্সচেঞ্জে আপনি রেটে কম পাচ্ছেন। তো এই দুটো সম্মিলিত কারণে এখান দিয়ে হয়তো আসছে না। তো এখানে এখন প্রশ্ন হচ্ছে যে বাইরের মার্কেটে রেট বেশি কেন, সেটার কারণটা তো একটু খতিয়ে দেখা দরকার। এবং সেখানে দেখা যাচ্ছে যে ইম্পোর্ট গ্রোথ তো খুব একটা হাই না, তো সে সত্ত্বেও এই ইয়েতে ওইখানে রেটটা হাই। এখন এখানে অনেকেরই সন্দেহ আছে এবং আমিও কিছুটা সন্দেহ প্রকাশ করি, ক্যাপিটাল ফ্লাইট। তো সেই বিষয়টার দিকে কিন্তু আমি এখন পর্যন্ত কোনো কর্তৃপক্ষের কাছ থেকে কোনো নজর দেখি নাই আর কি, যে ক্যাপিটাল ফ্লাইট কী মাত্রায় হচ্ছে। আমরা বাইরের বিশ্ব থেকে ওই যে গ্লোবাল ইন্টিগ্রেটিভ ফান্ড ইত্যাদি তারা বলছে, কিন্তু আমাদের এখান থেকে যে কী মাত্রায় ক্যাপিটাল ফ্লাইট হচ্ছে এ বিষয়ে আমি কোনো মানে কোনো নিয়ন্ত্রণকারী সংস্থার কাছ থেকে এই সম্পর্কে কোনো বক্তব্য আজ পর্যন্ত পাইনি। তো এই বিষয়গুলো দেখা দরকার, তাহলে যদি ডিফারেন্সটা কমে গেলে তা এখন আশা করা যায় হুন্ডির প্রবণতাটা। আমি ক্যাপিটাল ফ্লাইট নিয়ে একটা জিনিস বলি, এই জন্য আমি বলছি, আমার বক্তব্যে আমি বলছি যেটা হচ্ছে যে যারা গরিব শ্রমিক শ্রেণীরা, সত্যিকারের এডুকেটেড লোক যারা বিদেশে গেছেন, তারা কিন্তু এখন অনেকে ইংল্যান্ড হোক, কানাডা হোক, আমেরিকা হোক, এইসব দেশে যারা গেছেন, এমনকি মালয়েশিয়াও, তারা এখানকার ধানমন্ডির বাড়িটা বা হয়তো সিলেট বা চিটাগাঙ্গের বাড়িটা বিক্রি করে, এডুকেটেড যারা, ওনারা এই টাকাটা নিয়ে যাচ্ছেন বাইরে। এবং এই যে প্রবণতা যেটা হয়েছে, এই প্রবণতাটা কিন্তু লার্জ অ্যামাউন্টে এটা যাচ্ছে। আর আরেকটা জিনিস যেটা আমি হাইলাইট করতে চাই, আমাদের দেশে যেটা ঘটতেছে যে ওই স্কিল লেবারের নাম দিয়ে বিদেশি হাজার হাজার লোক কাজ করতেছে এখানে। প্রায় $4 বিলিয়ন চলে যায় প্রত্যেক বছর আমাদের বাইরে চলে যাচ্ছে স্যালারি অ্যান্ড ওয়েজেস অ্যান্ড বেনিফিটস দিয়ে। এই জায়গায় আমাদেরকে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে এই 4 বিলিয়ন না বিদেশে দিয়া আমরা যদি ওই স্কিলগুলো আমাদের মানুষজনকে আহরণ করার জন্য যদি সরকারি ইনভেস্টমেন্ট, এক সময় তো আমি যখন মানে কলেজ ইউনিভার্সিটিতে পড়ি, আমরাও পড়াশোনা করছি স্কলারশিপ দিয়ে কিছু লোককে বিদেশে পাঠানোর জন্য, তখন ডোনাররা দিত, আমরা হয়তো ডোনারের স্কলারশিপটা নিয়ে। আমার বাংলাদেশের এই সক্ষমতা আছে, যদি আমরা যদি স্কিল এরিয়াগুলো যদি চিহ্নিত করতে পারি, এইগুলো চিহ্নিত করে আপনাদের ইয়াঙ্গার জেনারেশন থেকে যদি যারা হাইলি মোটিভেটেড এবং যারা লং টার্ম কমিটমেন্ট নিয়ে দেশে আসতে চাইব, তাদেরকে যদি আমরা যদি হাইয়ার এডুকেশনের জন্য পাঠাইয়া তাদের স্কিল লেভেলটাকে ডেভেলপ করার জন্য যদি একটা পরিষ্কার নীতিমালা হয়, নট দি 45 ইয়ার্স আর 50 বা 55 বছরের একজনকে সিনিয়র অফিসারকে, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারিকে বৃত্তি দিয়ে না পাঠাইয়া আমাদেরকে যদি ইয়াঙ্গার জেনারেশন থেকে স্পেসিফিক্যালি ওই পার্টিকুলার স্কিলগুলো ডেভেলপ, যেমন গার্মেন্টসে 27,000 লোক আছে, আমাদেরকে ওই সব জিনিসগুলোতে খেয়াল রাখতে হবে। মানব সম্পদ উন্নয়ন করে যদি আমরা এইটাকে, এই 4 বিলিয়নটাকেও যদি আমরা ফেরত আনতে পারি, ইট উইল বি বিগ ইনভেস্টমেন্ট। স্যার, একজন 10 সেকেন্ডে যদি বলেন যে আপনার এই যে আপনার সঞ্চয়পত্র সুদের হারটা যে পর্যায়ে আছে, এটি কি কমানোর সময় চলে আসছে কিনা, যদি এক কথায় বলেন স্যার। এটার এই ক্ষেত্রে আমার দুটো সাজেশন। একটা হচ্ছে যে ডিফারেন্সিয়ালটা কমানোর জন্যে সঞ্চয়পত্র সুদের হারও কিছুটা কমানো উচিত, এবং তাতে লোকে খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না, কেননা আমার তো মূল্যস্ফীতির মাত্রাও তো কিছুটা কমেছে আর কি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে সরকারের যেটা করা উচিত, আমার বাজেটে এই প্রভিশন আছে, আমি এই পর্যন্ত সঞ্চয়পত্র বিক্রি করব, এর বেশি আমি বিক্রি করব না। স্যার, আপনাদেরকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই অনুষ্ঠানটির উল্লেখযোগ্য অংশ আগামীকালকে দেখতে পাবেন দৈনিক শেয়ার বিজে। আপনারা কোনো কিছু করার আগে ভাবুন, তারপর করুন। বিনিয়োগের আগে ভাবনা আপনার মুনাফাকে আরও বাড়িয়ে দিবে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।